প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 9.1 অধ্যায়টা নিয়ে। তো এটা হচ্ছে আমাদের সমাধান ক্লাস 14। তো এই পর্বে আমরা অনুশীলনী 9 নংয়ের প্রথম দুইটা অঙ্ক সমাধান করব। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমাদের দেখো 9 কতে কি দেয়া আছে, সমাধান করো, এবং অঙ্কটা দেয়া আছে এমন যে 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 প্লাস 27 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 36। তো এইটা দেয়া আছে এবং আমাদের এটাকে সমাধান করতে হবে। তো সমাধান করতে হলে আমরা কি করি, আসলে সমাধান করতে হলে আমরা এখানকার x অথবা y যাই দেয়া থাকুক না কেন সেটার মান নির্ণয় করি। তো এখানে যেহেতু x দেয়া আছে, আমরা x এর মান কত সেটা নির্ণয় করব বা সমাধান করব। তো এখন সেটা সমাধান করার জন্য আমরা অঙ্কটা নিচে লিখে রাখলাম এখানে। এখন সবার প্রথমে আমাদের দেখো খেয়াল করো যে এখানে যে x আছে সেটা কিন্তু ভিত্তিতে দেয়া নাই, পাওয়ারে দেয়া আছে বা ঘাতে দেয়া আছে। তো এই ক্ষেত্রে আমাদের সমাধান করতে হলে সবচেয়ে যেটা সুবিধা হবে যে ঘাত থেকে xটাকে নিচে নামাতে হবে, ভিত্তিতে নিয়ে আসতে হবে। তো সেই জন্য এগুলাকে আগে একটু ভেঙে লিখতে হবে। তো আমরা চলো প্রসেস তোমরা দেখলে আস্তে আস্তে বুঝে যাবে কিভাবে করতে হবে। তো এখন দেখো এটাকে যদি আমি ভেঙে লিখি এইভাবে লিখতে পারি 3 টু দি পাওয়ার 2x ইন্টু 3 টু দি পাওয়ার 2। আচ্ছা, এটা কেন কিভাবে লিখছি আমরা একটা সূত্র জানি, a এর পাওয়ার m ইন্টু a এর পাওয়ার n থাকলে আমরা কি লিখতে পারতাম, a এর পাওয়ার m প্লাস n। আমরা কি করছি এখানে, ভিত্তি যদি সেম হয়ে যায় তাহলে পাওয়ার দুইটাকে আমরা কিন্তু ঘাত দুইটাকে যে আছে সেটাকে যোগ করে লিখছি। এখন আমরা উল্টাটা করতেছি আর কি, আমাদের এই দুইটাকে যোগ করে দেওয়া আছে, আমরা এটাকে ভেঙে লিখবো, এই লাইনটাতে লিখবো, মানে এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n এইভাবে করবো। তো এখানে সেটাই করলাম, এই যে 3 টু দি পাওয়ার 2x লিখছি একটার মধ্যে, ইন্টু দিয়ে আবার 3 টু দি পাওয়ার 2 লিখছি। আর এই যে প্লাসের প্লাস 27কে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি, 3 এর কিউব করলে 27 হয়ে যায়, এটা লিখলাম। আর যেহেতু ওই আগের উপরে যে অংশটা আছে সেটা তো লিখতেই হবে, x প্লাস 1 ইকুয়াল 36, এটা লিখলাম। আসলে আমরা এখানে ভেঙে লিখতেছি এই কারণে যাতে x গুলাকে আলাদা করতে পারি খুব সহজে। তো এখানে দেখো আমরা লিখতে থাকি। তো এটাকে লেখা যায় এইভাবে 3 টু দি পাওয়ার, এখন এখানে xটাকে আমরা নিচে নিয়ে আসি আর 2টাকে ঘাতে নিয়ে যাই। এখন এইটা তোমরা যারা বুঝতে পারতেছো না এখানে কি করছি আমরা, সেটা হচ্ছে দেখো আমরা যদি পাওয়ারের পাওয়ার থাকে তাহলে গুণ করে লিখি, আবার গুণ থাকলে তাকে পাওয়ার নিয়ে লিখতে পারি। যেমন আমি যদি এটা এরকম করি, a এর পাওয়ার m ইন্টু n, তাহলে তুমি কি করতে পারো, সেটাকে পাওয়ারে নিয়ে লিখতে পারো যে কোনো একটাকে, মানে a এর পাওয়ার m রাখলাম, তার পাওয়ার n রাখলাম। তাহলে এটাকে গুণ করলে কিন্তু এটাই হবে, কারণ আমরা জানি পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয়, আর গুণ হলে সেটা এটা হবে mn হবে। তো আবার উল্টাটাও করা যায়, এবারে যেমন এর পাওয়ার m তার পাওয়ার n আছে, এটাকে আমরা কি লিখতে পারি, এর পাওয়ার m n লিখতে পারি। আমাদের দরকার যেটা আমরা সেটা করবো এখন। তো আমাদের এখানে xটাকে নিচে নিয়ে আসলাম আর 2টাকে পাওয়ারে নিয়ে গেলাম, কিন্তু গুণ করলে কিন্তু 3 এর পাওয়ার 2x আগেরটাই থাকতেছে, আর 3 এর স্কোয়ার করলে এখানে 9 আসে, 9 লিখে দিলাম প্লাস। আর এখানে দেখো এটা তো পাওয়ারের পাওয়ার আছে, তাহলে গুণ হবে, তাহলে লিখতে পারি 3 এর পাওয়ার, এখানে 3 দিয়ে যদি এটাকে গুণ করে দিই, আমি আর ভেঙে লিখলাম না, তাহলে লেখা যায় 3x প্লাস 3। এটা কেন গুণ করতে পারছি, কারণ এটাও পাওয়ারে আছে এটাও পাওয়ারে আছে, তো পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয়, আর একবারে গুণ করে দিয়ে লিখলে এই 3 দিয়ে যদি xকে গুণ করি তাহলে 3x, এই প্লাসের প্লাস লিখলাম, আর এই 3 দিয়ে 1কে গুণ করলে এই যে 3 এটা হয়। আর ওই পাশে যা আছে তাই থাক, 36 এটা লিখে রাখলাম। এখন দেখো এখানে 3 এর পাওয়ার x তার হোল স্কয়ার লিখলাম ইন্টু 9 প্লাস, এখানে দেখো এটাকেও ঠিক আগের মতো ভেঙে লেখা যায়, কারণ কি আমরা জানি আমরা xটাকে আলাদা করতে চাচ্ছি। তাহলে যে 3 এর পাওয়ার লিখতে পারি 3x ইন্টু এই 3 এর পাওয়ার লিখতে পারি 3 ইকুয়াল 36, এটা লেখা যায়। এখন আমরা এটা 9টাকে একটু সামনে লিখি, আর এটা কিভাবে লিখি, 3 এর পাওয়ার x তার হোল স্কয়ার, একই তো কথা, এর সাথে বি গুণ করা যে কথা, বি এর সাথে এ গুণ করা একই কথা। আর তাই আমরা এটাকে আগে লিখলাম আর এটাকে পরে লিখছি, এই যে এটা। আর এখানে দেখো এটাকে কি লেখা যায়, 3 এর পাওয়ার লেখা যায় x তার পাওয়ার লেখা যায় 3, এটা করা যায়। কারণ কি, ওই যে আগের কথাই যে গুণ থাকলে, এরকম গুণ থাকলে পাওয়ারে নিয়ে লেখা যায়, আবার পাওয়ারে থাকলে তাকে গুণ করে লেখা যায়। যেমনটা এই m আর n, m এর পাওয়ার n ছিল, মানে এই পুরোটার পাওয়ার যেহেতু n ছিল তাই তাকে আমি গুণ করে লিখছি, এখন গুণ ছিল একটার পাওয়ারে নিয়ে লিখবো, এই আর কি। তো এই জন্য এই 3টাকে
আমরা পাওয়ারে নিয়ে লিখছি আর এক্সটাকে যে নিচেই রাখলাম, আর এখানে 3 এর কিউব করলে 27 হয়, সেটা লিখলাম ইকুয়াল 36। আচ্ছা, এখন দেখো এটাকে একটু আমরা একটা কাজ করতে পারি। দেখো এখানেও 3 এর পাওয়ার এক্স আছে, এখানেও 3 এর পাওয়ার এক্স আছে। তো এটাকে আমি একটা সংখ্যা ধরে নিব। এটা ধরলে কি হবে, একটু সহজ হয়ে যাবে। যেমন তুমি প্রত্যেকটা লাইনের মধ্যে আমাদের নিজেদেরই বুঝতে অসুবিধা হয় যে কোনটা আসলে পাওয়ারে ধরবো, এই এক্সটাকে নাকি এই 2টাকে, একটু ঝামেলা হয়। এর জন্য আমি যদি একটা কোনো সংখ্যা ধরে নিই 3 এর পাওয়ার এক্সটাকে, মানে পি কিউ আর এরকম একটা যে কোনো একটা অক্ষর নিয়ে নিই, তাহলে কিন্তু আমরা খুব সহজে এটা করতে পারবো। তো আমরা এখানে 9 আর ইন্টু এই 3 এর পাওয়ার এক্সটাকে আমরা পি ধরে নিই, তাহলে এই 2টা হয়ে যাবে পি স্কোয়ার, প্লাস এই 27টাকে একটু আমরা সামনে লিখলাম, আর এই 3 এর পাওয়ার এক্সটাকে আমি যেহেতু পি ধরছি তাই এখানে পি, আর যেহেতু উপরে কিউব আছে তাই পি কিউব হবে। আর এই 36টাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে -36 = 0। এখন কি হয়ে গেল, এই দেখো অঙ্কটা খুব এখন সহজ হয়ে গেল, বুঝতে সুবিধা হবে তোমাদের। এই 3 এর পাওয়ার এক্সটাকে কিন্তু আমি পি ধরছি, তাই আমরা লিখবো যেহেতু 3 এর পাওয়ার এক্স ইকুয়াল পি, এটা ধরে। এখন এখানে যে পি ধরছি, লাস্টে গিয়ে আবার কিন্তু 3 এর পাওয়ার এক্স বসাই দিলে আমরা একই জিনিস আসবে, শুধু খালি পিটা ধরছি আমাদের যাতে বুঝতে একটু সুবিধা হয়। তো আমরা একটু সাজায় লিখবো এটাকে। আগে কিউবের টার্মটা লিখবো, মানে ঘাত যার বড় তাকে আগে লিখবো। 27, এই যে পি এর কিউব আছে সেটাকে আগে লিখলাম, তারপর লিখবো স্কোয়ারের টার্মটা, তাই 9 পি স্কোয়ার এটাকে একটু পরে লিখলাম, আর -36 এটা লিখলাম ইকুয়াল 0। এখন এখান থেকে চেষ্টা করে এটাকে একটু ছোট করে বা কমায় নিয়ে আসতে। তাহলে যদি আমি দেখো পুরো লাইন থেকে 9 কমন নেওয়া যায়, তাহলে আমি যদি 9 কমন নিই, তাহলে এখানে লেখা যায় 3p কিউব প্লাস এখান থেকে 9 যেহেতু নিয়ে গেছি তাহলে শুধু পি স্কোয়ার হবে, আর এখানে 4 নং 36 তো এখানে 4 হবে ইকুয়াল 0, এটা হবে। তো এই 9টা যেহেতু পুরোটার সাথে গুণ আকারে আছে, তাহলে এই 9টা যদি সমান সমান ওই পাশে চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে। আর শূন্যকে যদি 9 দ্বারা ভাগ করি, 0কে 9 দ্বারা ভাগ করি তাহলে 0 হচ্ছে। তো আমরা এখন এটাকে, তাহলে আমি আর এটা এই টার্মটা দেখাবো না, সরাসরি লিখে দিতে পারি 3p কিউব প্লাস পি স্কোয়ার -4 = 0। এই 9টা এই 0কে 9 দ্বারা ভাগ করলে 0 হয়ে যায়, সেটা আর দেখাই নাই লিখি। দেখো আমরা এটাকে কি করতে পারি, এখন এটাকে কিন্তু তোমরা যদি মিডল টার্ম করতে চাও মিডল টার্ম করতে পারবে না। তোমরা যদি চেষ্টা করে দেখো এটাকে মিডল টার্ম করতে পারো কিনা, সেটা দেখবে মিডল টার্ম করা যাবে না। তো এটাকে মিডল টার্ম না করে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব সেটা একটু আমরা চিন্তা করি। এখন এই যেটা দেয়া আছে এটা আমরা একটু এখানে লিখি, 3p কিউব প্লাস পি স্কোয়ার -4 এটা লিখলাম। এখন এটাকে তো আমরা উৎপাদককে বিশ্লেষণ করব, মানে উৎপাদকটা কি, এটাকে আমরা কিন্তু গুণফল এরকম গুণ আকারে প্রকাশ করব, রেজাল্টটাকে বা ফলাফলটাকে গুণ আকারে প্রকাশ করব, এরকম 2টা হোক বা 3টা হোক গুণ আকারে প্রকাশ করবো। যেমন 12-এর উৎপাদক কি 3 × 4, 3 × 4 = 12। তাহলে দেখো তো 12কে গুণ আকারে প্রকাশ করছি না আমরা, 3 আর 4। এখন এইটাকেও তো আমরা এরকম একটা গুণ আকারে প্রকাশ করার চেষ্টা করব। এখন এই ধরনের উৎপাদককে আমরা মিডল টার্ম করতে পারবো না, মিডল টার্ম চেষ্টা করলে হবে না, তোমরা করে দেখতে পারো। তো যেখানে আমরা মিডল টার্মটা করতে পারবো না সেখানে আমরা একটা পদ্ধতি প্রয়োগ করব, যে এই পি এর মানটা, এখানে যে পি আছে এই পি এর মান কত বসালে এই পুরো লাইনটা 0 হয়ে যায়। তো আমরা এটাকে চেক করব পি এর মান কত হলে। এখন মানগুলো আমরা 1, 2, 3 এরকম যাচাই করব, এবং -1, -2 যদি এই 1, 2 প্লাসগুলো দিয়ে না হয় একবার, তাহলে মাইনাসেরগুলো ট্রাই করব। যেমন একবার +1 দিয়ে ট্রাই করব, একবার -1 দিয়ে ট্রাই করব, একবার +2, -2 দিয়ে ট্রাই করব। দেখো আমরা প্রথম +1 দিয়ে করি, তাহলে 3 × পি এর পরিবর্তে কিন্তু আমি এখানে 1 বসাচ্ছি, মনে রেখো। তাহলে পি এর পরিবর্তে 1 বসালে 1 এর কিউব হয়ে যায়, প্লাস এই পি এর পরিবর্তে যেহেতু 1 তাই 1 এর স্কোয়ার -4, তাহলে কত হচ্ছে 3 + 1 -4, মানে 3 আর 1 4, 4 থেকে 4 চলে গেলে 0, মানে পি এর মান 1 হলে এটা 0 হয়ে যায়। মনে রাখো আমরা উৎপাদকটা এইভাবে খুঁজবো। তাহলে পি এর মান কতর জন্য, 1 এর জন্য এই সমীকরণ, মানে এই পুরোটার মান 0 হয়ে যায়। পি এর মান যদি 1 বসাই তাহলে এটার উৎপাদক হবে p - 1। এখন দেখো এই 1টাকে যদি এই পাশে এনে 0 করে দেই তাহলে যেটা পাই সেটাই হচ্ছে একটা উৎপাদক। তাই এই সমীকরণের একটা উৎপাদক হবে
পি মাইনাস ওয়ান। এখন আমরা একটু খেয়াল করি, এখানে উৎপাদকটা যে করবে এটার মধ্যে দুইটা লাইন করতে হবে। এবং এটা একটু অন্য পদ্ধতির, যেহেতু একটু খেয়াল করে দেখো বুঝতে পারো কিনা, কারণ এখানে একটা লাইন গ্যাপ দিয়ে আরেকটা লাইন লিখতে হবে। উৎপাদকটা একটু অন্য টাইপের, তো এর জন্য আমরা একটু দেখি কিভাবে করতে পারি সহজভাবে, একটু মনোযোগ দিয়ে শুনলেই হয়ে যাবে। এখন দেখো, এই যে আমরা কিন্তু যেটা পাইছি উৎপাদকটা, সেটা হচ্ছে পি মাইনাস ওয়ান। তো আমরা সরাসরি একটা লাইন গ্যাপ দিয়ে এখানে লিখে দিব পি মাইনাস ওয়ান, এটা লিখলাম। এখন আমরা এখানে দেখো তোমার এইখানে কি আছে, একটা লাইন গ্যাপ দিয়ে কিন্তু লিখতেছি, একটু ভালো মতো খেয়াল করে দেখো। এখন এখানে 3p³ আছে, আর আমি লিখছি কত, পি মাইনাস ওয়ান। এখানে কি বসাইলে 3p³ হবে গুণ করলে? দেখো এখানে যদি আমি 3p² বসাই, তাহলে কিন্তু এটা দিয়ে এটাকে গুণ করলে 3p³ আসবে। এর জন্য এখানে দেখো এটা দিয়ে এটাকে গুণ করি, তাহলে দেখো কি হয়, 3p³। এই যে এটা আসছে, মিলাইতে পারছি। এখন দেখো আবার এটা দিয়ে তো এটাকেও -1কেও গুণ করতে হবে, তাহলে মাইনাসের জন্য এখানে একটা মাইনাস দিলাম। আর এই 3p² দিয়ে যদি 1কে গুণ করি, তাহলে হবে 3p², এটা হবে, কারণ এই 3p² দিয়ে -1কে আমি গুণ করলাম। এখন দেখো আমাদের এই উপরের লাইনটা যে আছে, উপরের লাইনে কি কোনো 3p² নামে কোনো টার্ম আছে কিনা? দেখো নাই। তাহলে আমি এখানে যে 3p² অতিরিক্ত লিখছি, আমার উপরে আছে একটা p², আর আমি লিখছি -3টা p², তাহলে আমার এখানে কিন্তু মোট 4টা p² হয়ে যাবে। একটু ভালো মতো খেয়াল করে দেখো, এখানে আছে p², একটু বুঝে নাও, p², আর আমি লিখছি -3p²। দেখো তোমার আছে একটা p, আর তুমি আরেকজন থেকে ধার করে নিয়ে আসছো 3টা p। এখন দেখো এখানে 3p² আছে মাইনাস। তো এখন তুমি একটু খেয়াল করে দেখো, তো এই 3p² কিন্তু অতিরিক্ত, তো এটাকে কিন্তু আমরা ব্যালেন্স করতে হলে +3p² লাগবে। দেখো তোমার ছিল p², তুমি নিয়ে আসছো -3p, তাহলে এই 3pটাকে ব্যালেন্স করার জন্য একটা +3p লাগবে। তাহলে তোমার এখানে মোট p² কয়টা হয়, এই 3টার এখানে একটা, কয়টা হলো, 4টা p² হয়, মানে +4p² হবে এখানে। তাহলে আমি এখানে লিখছি 3টা 3p², এখন আমি যদি ব্যালেন্স করতে হয় তাহলে লিখতে হবে +4p²। তাহলে দেখো 4টা থেকে 3টা চলে গেলে থাকে কয়টা, একটা p², এই যে এটা। তাহলে এখন আবার নিচের ওই কাজটাই করব, p-1 যে উৎপাদক পাইছি সেটা আবার লিখব, সেটা লিখলাম p-1। এখন দেখো এখানে আছে 4p², আমি কি দিলে +4p² বানাতে পারবো? এখানে প্লাস যদি আমি 4p দিই, তাহলে এটা দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে লেখা যায় +4p², এটা লেখা যায়। আর এটা দিয়ে যদি এই -1কে গুণ করি, তাহলে যে মাইনাস লিখলাম, -4p হয়ে গেল। এখন দেখো উপরের লাইনে কিন্তু +4p নামক কোনো টার্ম নাই, তাহলে যেটা অতিরিক্ত লিখছি না, এখানে -4p যেহেতু অতিরিক্ত লেখা হয়েছে, তাই এটাকে ব্যালেন্স করার জন্য +4p নামক একটা টার্ম নিয়ে আসতে হবে। তাহলে এটা কাটাকাটি করলে আগের মতোই হয়ে যাচ্ছে, কারণ যেহেতু উপরে কোনো 4p নামক এই লাইনে কোনো টার্ম নাই, তাই আমরা এই যে -4pটাকে +4p দিয়ে ব্যালেন্স করে দিলাম। এখন দেখো আবার এখানে কি, আবার ওই যে ওইটাই লিখবো, p-1 যেটা উৎপাদক ছিল সেটাই লিখলাম। এখন p-1 যে লিখছি এখানে, দেখো এখানে তোমার কাছে আছে কি, +4p। তো এটা 4p বানানোর জন্য কি লাগবে, +4 লাগবে একটা। তাহলে 4 দিয়ে যদি এটাকে গুণ করো, তাহলে হয়ে যায় 4p, আর এই মাইনাসের জন্য এখানে মাইনাস, আর 4 দিয়ে যদি 1কে গুণ করো, তাহলে শুধু 4 হয়ে যাচ্ছে এটা। তাহলে দেখো উপরের লাইনে -4 আছে, একদম টোটালি মিলে গেছে, তাই এখানে শেষ, এই যে এখানে। তার মানে দেখো প্রত্যেকটা লাইন থেকে আমি p-1, মানে প্রত্যেকটা অংশের মধ্যে p-1 পাচ্ছি, তাহলে এটাই তো উৎপাদক। আচ্ছা এখানে যদি আমরা একটু মুছে দিই এই অংশটা, দেখো এই পাশে যদি আমরা একটু করি, এটা আমাদের এখানে প্রত্যেকটা লাইন থেকে, প্রত্যেকটা টার্ম থেকে p-1কে কমন নেওয়া যায়, তাহলে আমরা লিখতে পারি এখানে p-1 ইন্টু, আর যেটা আছে 3p² প্লাস 4p +4 = 0, এটা লেখা যায়। এই প্রত্যেকটা টার্ম থেকে যদি আমি p-1কে কমন নিয়ে নিই, তাহলে এটা থাকে। এখন দেখো আমরা কিন্তু ফলাফল, মানে অঙ্কে যেই লাইনটা ছিল সেটা কিন্তু আমরা গুণ আকারে প্রকাশ করে ফেলছি, মানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলছি। এখন এখানে দুইটা পার্ট আছে না, দুইটা পার্টকে কিন্তু আমরা হয় অথবা হয় দিয়ে লিখতে পারি। মানে আমরা যদি এরকম বলি যে দুইটা রাশির গুণফল 0 হলে, যেমন a × b এর গুণফল যদি 0 হয়,
তাহলে তোমরা এ কে রেখে বিটাকে যদি শূন্যকে যদি আমরা বি দ্বারা ভাগ করে দিই তাহলে এ ইকুয়াল 0 আসতেছে। আবার কেউ যদি বলে না আমি এ কে না আমরা বি কে রাখবো আর এটাকে ওই পাশে নিয়ে যাবো, তাহলে 0/a ইকুয়াল বি ইকুয়াল 0 আসবে। দেখো তাহলে আমরা এই টার্মটাকে যেহেতু এদের মধ্যে গুণ আকারে আছে, এটার সাথে এটা সম্পর্ক গুণের, তাহলে আমরা যদি p-1 কে রাখলে মানে আমরা এটাকে এইভাবে লিখবো, হয় p-1 ইকুয়াল 0 এটা লিখতে পারি, অথবা যেমন এখানে a = 0 আসছে, অথবা কেউ যদি চায় যে আমরা b = 0 করব, তাকে আমরা এই অংশটা = 0 লিখলাম। এখন দেখো আমরা কিন্তু এখানে কি করতে পারি, এই p এর মানটা কত ধরছিলাম আমরা, p এর মান ধরছিলাম 3⁴x, আর তাহলে এটা লিখি 3⁴x, আর এই 1টা যদি এই পাশে চলে আসে এই যে 1 হয়ে গেল। এখন দেখো আমাদের এই x এর মানটাকে বের করতে হলে এই 3 বৃত্তিটাকে সরাতে হবে, তো সেটা সরানোর জন্য কি হবে, দেখো কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে আমরা একটু চালাকি করে 3 এর পাওয়ার 0 নিব, তাহলে 3 এর পাওয়ার 0 মানে কি, সেটাও 1। এন্ড 3 এর পাওয়ার কেন নিলাম, কারণ এই পাশেও ভিত্তি 3 এই পাশেও ভিত্তি 3, ভিত্তি আমরা বাদ দিয়ে দিব, তাহলে এর জন্য আমরা নিছি। তাহলে আমাদের x ইকুয়াল আসতেছে 0, আমাদের x এর একটা মান বের হয়ে গেছে। এখানেও আমাদের যাচাই করতে জন্য আমরা আবার লিখব অথবা। কেন আমরা বলছিলাম ওই যে a = একটা 0 হবে আর একটা b = 0 হবে, তাহলে এই যে প্রথমটা = একটা 0 লিখলাম, আবার এই অংশটা = 0 লিখব, অথবা লিখব 3p² + 4p + 4 = 0, এটা লিখলাম। এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কিনা দেখো, তো তোমরা যদি এটাকেও চেষ্টা করো, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে না, তো এটাকে আমরা অন্য একটা পদ্ধতি দিয়ে আমরা এই p এর মানটাকে বের করতে হবে এখান থেকে যেরকম, তো সেটা কিভাবে দেখো আমরা একটা সমীকরণ শিখব এখন, ax² + bx + c = যদি 0 হয়, এখান থেকে আমরা x-টাকে সরাসরি বের করে ফেলতে পারবো, এখান থেকেও ঠিক ওইভাবে p-টাকেও বের করে ফেলতে পারবো। তো সেটা কিভাবে, তাহলে x = কি লেখা যায়, -b ± √b² - 4ac/2a, এটা করা যায়, এটা একটু মুখস্থ রাখো আপাতত। আর যারা করছো এই চ্যাপ্টার পঞ্চম অধ্যায়, তো ওইখানে গেলে এটা যারা করছো তারা তো বুঝতেই পারতেছে এটা কিভাবে হয়, তো এটা নিয়ে আরেকদিন আলোচনা হবে। তো এখন একটু মনে রাখো এই পার্টটা, যাতে সহজে আমরা অঙ্কটা করতে পারি। তো এখানে দেখো এখানে কি দেয়া আছে, এখানে p যে আছে এই p², এই pটা আমাদের এখানে x², এখন x² এর সাথে যে আছে সে হচ্ছে a, তা আমাদের এখানে p² এর পাশে যে আছে সেটা হবে a, আর এখানে যে x এর পাশে যে আছে সেটা b, তাহলে আমাদের p এর পাশে যেটা আছে সেটা হবে b, আর আমাদের যে একা বাকি আছে সে হচ্ছে c, তাহলে আমাদের এই 4টা হবে c। তো এটার সাথে একটু তুলনা করলে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে দেখো x ইকুয়াল দেওয়া আছে, তাহলে আমরা লিখব p ইকুয়াল, তো p ইকুয়াল কি লিখব, p ইকুয়াল দিয়ে একটা দাগ দিয়ে এরকম, তাহলে -b, আমাদের b এর ভূমিকা আছে 4, তাহলে লিখব 4 -b, তারপরে যেহেতু প্লাস মাইনাস দেওয়া আছে এই যে লিখলাম প্লাস মাইনাস, তারপরে দিব √, এখন b² মানে হচ্ছে 4² মাইনাস দিয়ে b² -4, এই 4 এর পর a কি, এটা হচ্ছে যে 3, এই 3টা হচ্ছে a, তাহলে লিখলাম এই 3, আর এরপরে দেওয়া আছে সূত্রের মধ্যে এখানে c দেওয়া আছে, আর এখানে c এর ভূমিকা আছে 4, তাই যে লিখলাম 4/2a, এখানে a হচ্ছে 3, এই যে লিখলাম 3। তাহলে এটাকে আমরা যদি একটু লিখি এরকম -4 ± √, 4 এর স্কয়ার করলে 16, আর এখানে যদি আমরা হিসাব করি তো 4 × 4 = 16, আর 3 × 16 = 48, এই যে লিখলাম, আর নিচে হচ্ছে 3 × 2 = 6। এখন আমরা লিখতে পারি p ইকুয়াল -4 ± √, এখানে 48 থেকে 16 চলে গেলে -32 থাকে, আর নিচে 6 থাকে। এখন তোমরা যারা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে একটু চেক করে দেখো, √, মাইনাস যে কোনো একটা সংখ্যা লেখো, 5 বা -32, তুমি যাই লেখো না কেন সেটা দেখবে সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে যদি দিয়ে এটা লিখো, দিয়ে ইকুয়াল প্রেস করো, -√5 দিয়ে মাইনাস দিয়ে যদি এটা এরকম ভাবে লিখো, তাহলে দেখবে অসংজ্ঞায়িত হয়ে যাবে বা ম্যাথ এরর আসবে তোমাদের। তো ঠিক এই 32-এর জন্য কি আসবে, ম্যাথ এরর আসবে, যে এইভাবে যদি থাকে। আমাদের এখানে যেহেতু রুটের ভিতরে ঋণাত্মক আইসা পড়ছে, তাহলে সেটা কিন্তু আমাদের বাস্তব মান হবে না,
কারণ সেটা ইরর হয়ে যায়, সেটা আমরা বাস্তব মান না, এটা মনে রাখো, এটা একটা কাল্পনিক সংখ্যা। তো যদি রুটের ভিতরে আমাদের ঋণাত্মক থাকে তাহলে সেটা একটা কাল্পনিক সংখ্যা দেয়, মানে যেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তো আমরা তো বাস্তব মান দিয়ে করি, কাল্পনিক সংখ্যা তো আমরা হিসাব করি না। তো সেই জন্য এটা লিখবো যা এটা আমাদের গ্রহণযোগ্য হবে না। এইটা এই পি এর জন্য এই যে রুটের ভিতরে ঋণাত্মক আসছে, সেই জন্য এটা গ্রহণযোগ্য হবে না। আমরা লিখবো যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। কারণ কি? কারণ ইহা কাল্পনিক। এই তো সেই জন্য আমাদের এই মানটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের সমাধান কি হবে? তাহলে সমাধান হবে ওই যে এক্স এর মান একটা 0 বের করছি, সেই জন্য সমাধান একটা হবে। তো সুতরাং নির্ণয় সমাধান এই তো এক্স ইকুয়াল 0, এটাই অ্যান্সার দিয়ে লিখে দেবে। তো আমাদের এই 9 এর খতে দেখো কি দেয়া আছে, সমাধান করো এবং দুইটা সমীকরণ দেয়া আছে। একটার মধ্যে দেয়া আছে এমন 5 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল 8, আরেকটা দেওয়া ছিল এরকম যে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ইকুয়াল 2, এরকম দুইটা সমীকরণ দেয়া আছে। তো এই সমীকরণ যে সমাধান করব, দেখো এখানে এক্স আর ওয়াই দুইটাই দেয়া আছে। তাহলে এই সমাধান যখন করবো, এখান থেকে এক্স এর মানও বের করতে হবে, ওয়াই এর মানও বের করতে হবে। তো আমরা এটা যখন সমাধানটা করবো, এটাকে 1 নং দিয়ে দিই আর এটাকে 2 নং দিয়ে দিই, যেহেতু দুইটা সমীকরণ। এখন এইটা সমাধান করার জন্য একটা বিষয় মাথায় খুব ভালো মতো খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে উভয় সমীকরণের এক্স এর টার্মটাকে মিল করতে পারি, অথবা উভয় সমীকরণের ওয়াই এর টার্মটাকে মিল করে বাদ করে দিলেই খুব সহজে আমরা সমাধানটা করতে পারবো। একটু আমরা দেখলে আসলে বুঝতে পারবো সেটা কিভাবে। দেখো উপরের যে কোনো একটার সাথে টার্গেট করি যে আমরা কোনটা মিল করব। যেমন উপরে দেখো 5 এর পাওয়ার এক্স আছে, খুব ইজি। তো আমরা এই নিচের সমীকরণটারও 5 এর পাওয়ার এক্স বানাবো। তাহলে কি হবে, উভয় পক্ষের মধ্যে 5 এর পাওয়ার এক্স মিল হয়ে গেলে সেটা বাদ দিয়ে দেওয়া যাবে, ফলে ওয়াই এর টার্মের বা ওয়াই এর মানটা বের করা যাবে খুব সহজে। তো আমরা চলো এটা শুরু করি। আমরা 1 নং এর মতো করে কাজ করবো, এই 5x বানাবো 2 নং দিয়ে। তাহলে আমরা লিখতে পারি 2 নং থেকে আমরা কি চেষ্টা করব, ওই 5 এর পাওয়ার x এরকম বানানোর জন্য। তো এটা খুব দেখাই যাচ্ছে ওরকম বানানো যাবে কিভাবে। 2 নং থেকে আমরা কি লিখতে পারি, 5 এর পাওয়ার যেটা আছে আগে সেটা লিখি, 5x - 1 প্লাস 3 এর পাওয়ার y - 1 ইকুয়াল 2, এটা লিখলাম। এখন কি লেখা যায়, এটাকে ভেঙে লেখা যায়, 5 এর পাওয়ার x ইন্টু 5 এর পাওয়ার -1 প্লাস এখানে যা আছে তাই থাক, 3 এর পাওয়ার y - 1 ইকুয়াল 2। এখন দেখো আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি, 5 এর পাওয়ার x ইন্টু এখানে যেহেতু পাওয়ারটা কি আছে মাইনাস আছে, তার মানে 1/5 লিখতে পারি, কারণ আমরা জানি ইনভার্স করলে সেটা নিচে চলে যায়। আর এখানে লেখা 3 এর পাওয়ার y - 1 ইকুয়াল 2, এটা লেখা যায়। এখন এটাকে লসাগু করে দিই। তাহলে দেখো এর নিচে তো 5 আছে, তাহলে লিখলাম এরকম 5, আর উপরে থাকবে 5 এর পাওয়ার x প্লাস, লসাগুর নিয়ম তোমরা সবাই জানো, এই যে নিচে যেহেতু এখানে কিছু নাই মানে 1 থাকার কারণে 5টা দিয়ে উপরে গুণ হয়ে যাবে, তাহলে 5 ইন্টু 3 এর পাওয়ার y - 1 ইকুয়াল 2। এখানে অনেকে তোমরা ভুল করো, ভাবো যে এই 3 এর সাথে বুঝি 5 গুণ হয়ে গেছে, এরকম হবে না। কারণ এই 3 এর পাওয়ার আছে y - 1, কিন্তু 5 এর কিন্তু কোনো পাওয়ার নাই, ফলে তারা দুইজন সেম না, ফলে দুইজনকে কিন্তু তুমি ওরা কখনোই গুণ করবে না এরকম। তোমরা কি একটু যদি আমি একটা উদাহরণ দিই, যেমন 2 এর পাওয়ার স্কোয়ার আছে ইন্টু 3 আছে, তোমরা কি কখনো এরকম করো, এই 3 দুগুণে 6 তারপর পাওয়ার 2 এরকম লিখো? এরকমটা কিন্তু লিখো না। এখানেও ঠিক সেই ভুলটা করো না যে 3 এর সাথে 5 এর গুণটা করবা না তোমরা, তাহলে কিন্তু ভুল হবে। তো এখন দেখো এই 5টা নিচে আছে, এটা 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে আমাদের আসতে আছে 5x প্লাস 5 ইন্টু 3 এর পাওয়ার y - 1, আর এই যে এই 5 দিয়ে 2কে গুণ করলে 5 দুগুণে 10 এরকম হবে। ভুলও এটা গুণ করবে না, এখানে এটা এইভাবে রেখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে একটা 5x আর এই 1 নং সমীকরণের মধ্যে 5x এরকম সেম করে ফেলছি আমরা। এটাকে 3 নং সমীকরণ দিই। এখন সেম করে ফেলতে পারলেই আমরা উভয় এই 1 আর 3 এর মধ্যে যোগ বিয়োগ করলে, মানে যোগ করলে হয় অনেক সময়, বিয়োগ করলে হয়ে যায়, তো একটাকে বাদ দিয়ে দেওয়া যায়। মানে আমরা চেষ্টা করব এই xটাকে বাদ করে দেওয়ার। তাই আমরা কি করব, আমরা এই 3 থেকে 1টাকে বিয়োগ করে দিই। তাহলে আমরা এই যে 3 থেকে 1 নং সমীকরণটাকে আমরা কি করে দিলাম, বিয়োগ করে দেব। তাহলে আগে 3 নং সমীকরণ লিখি এরকম,
5 to the power x plus 5 into 3 to the power y minus 1 equal 10। এটা হচ্ছে 3 নং সমীকরণ লিখলাম, আর তারপর লিখলাম 1 নং সমীকরণ এই যে নিচে 5x plus 3 এর পাওয়ার y equal 8 এটা লিখলাম। এখন এটাকে বিয়োগ করে দিলে যে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। এই যে এখন বিয়োগ করছি কেন সেটা যদি উত্তর জানতে চাও, এ দেখো যে উপরে আছে প্লাস 5 to the power x, নিচে আছে মাইনাস 5 to the power x, তো এটা কাটা যাবে। ফলে কি হয়ে যাচ্ছে, এই সমীকরণ থেকে কিন্তু xটা সরে গেল। এখন আমরা খুব সহজে এখান থেকে y এর মানটা বের করে নিয়ে আসব। তাহলে থাকে কি আমাদের থাকে এরকম 5 to the power 3 y minus 1, এই মাইনাসের মাইনাস 3 এর পাওয়ার y ইকুয়াল 10 থেকে 8 চলে গেলে থাকে 2, এটা থাকে। এখন আমরা এটাকে যদি আমরা এই পাশ দিয়ে হিসাবটা করি, দেখো এখানে আমরা একটু ভেঙে লিখি, 5 থাক এখানে ইন্টু 3 এর পাওয়ার লিখতে পারি আমরা y ইন্টু 3 এর পাওয়ার লিখতে পারি মাইনাস 1। আমরা ওই যে একসাথে থাকলে আলাদা করে লিখতে পারি, আর মাইনাস এখানে লেখা যায় 3 এর পাওয়ার y ইকুয়াল 2, এটা থাকে। এখন দেখো এই পাশেও 3 এর পাওয়ার y, এই পাশেও 3 এর পাওয়ার y আছে, তো আমরা কিন্তু 3 এর পাওয়ার yটাকে কমন নিতে পারি। তাহলে আমরা লিখলাম 3 এর পাওয়ার y, তাহলে এখানে থাকে কত, থাকে এই 5, আর এই 1 এই যে 3 এর পাওয়ার মাইনাস 1 আছে, এটা থাকার কারণে আমরা 1/3 লিখতে পারি। আর মাইনাস এখানে যেহেতু 3 এর পাওয়ার y পুরোটাকে কমন নিয়ে ফেলছি, তাহলে কিছু থাকে না, মানে এখানে 1 ইকুয়াল 2 এটা লিখলাম। তাহলে আমরা এটা লিখতে পারি 3 এর পাওয়ার y, আর ইন্টু দিয়ে লিখতে পারি উপরে 5/3 মাইনাস 1 ইকুয়াল 2। এখন এটাকে লসাগু করে দিই, 3 এর পাওয়ার y ইন্টু এখানে 3, 5 মাইনাস 3 ইকুয়াল টু 3 এর পাওয়ার y ইন্টু এখানে 5 থেকে 3 চলে গেলে 2/3 ইকুয়াল টু, এখন দেখো 3 এর পাওয়ার y ইকুয়াল, এই পুরো টার্মটা যদি ওই পাশে চলে যায় তাহলে 3 যেহেতু নিচে আছে তাই 3 উপরে চলে যাবে, আর 2 যেহেতু উপরে ছিল তাই 2 নিচে চলে আসবে। তাহলে ফলে এটা কাটাকাটি করলে আমাদের থাকতেছে কত, 3 এর পাওয়ার y, আর এখানে যেহেতু 3 আছে এই 3 লিখলাম, কিন্তু 3 এর পাওয়ার কিছু নাই, মানে কিন্তু একটা 1 আছে। ফলে এখানকার ভিত্তি 3, এখানকার ভিত্তি 3 বাদ দিয়ে দিলে আমরা লিখতে পারি y = 1। ফলে আমাদের y এর মানটা কিন্তু চলে আসলো। এখন y এর মান যেহেতু জানতে পারছি, তাই আমরা যে কোনো একটা সমীকরণে যদি আমরা y এর মানটা বসাই দিই তাহলে কিন্তু আমরা x এর মান পেয়ে, আমরা যদি 3 নংয়ে y এর মানটা বসাই দিই তাহলে কিন্তু আমরা x এর মানটা পেয়ে যাব। কিভাবে সেটা দেখো, 3 নংয়ে আছে কত, 5 to the power x plus 5 into 3 এর পাওয়ার y minus 1, এটা দেয়া আছে। তো আমরা লিখি এখানে 3 নংয়ে কত, y = 1 বসাই, y = 1 বসাই। তো 3 নংয়ে যদি আমরা y = 1 বসাই, তো 3 নংটাকে লিখি এখানে 5x plus 5 into 3 এর পাওয়ার y এর পরিবর্তে কত বসাবো, 1 বসাবো। এখানে যে y আছে এই y এর পরিবর্তে এখানে 1 বসালাম, আর y minus 1 ইকুয়াল 10, এটা থাকলো। এখন দেখো কি আসে, 5 এর পাওয়ার x প্লাস 5 ইন্টু 3 এর পাওয়ার আসে 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তো 0 না লিখে সরাসরি এখানে 1 লিখে দাও ইকুয়াল 10, এটা লিখলাম। এখন দেখো এখানে 5 এর পাওয়ার আছে x, আর এখানে 5 এর সাথে যদি আমি 1 গুণ করি, 5 একে 5, তো এই 5 যদি ওই পাশে চলে যায় তাহলে 10 minus 5, তাহলে এখানে আসতেছে 5 এর পাওয়ার x ইকুয়াল 5, এটা আসতেছে। তো দেখো এখানে 5 এর পাওয়ার কিছু দেয়া নাই, মানে 1, তাহলে এখানকার ভিত্তি 5, এখানকার ভিত্তি 5, ভিত্তি সেম হয়ে গেল, বাদ দিয়ে দিলে আমরা লিখতে পারি x = 1। এই তো আমরা x এর মানও পাই 1, আবার y এর মানও পাচ্ছি 1। তাহলে আমাদের দুইটার মান যেহেতু সমাধান করতে বলছে, আমাদের টার্গেট ছিল x আর y এর মান বের করব, এটা বের করে ফেলছি। তাহলে সুতরাং নির্ণয় সমাধান x, y = 1 1, এই তো অ্যান্সার হয়ে গেল। তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।